বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার অন্দরমহলে দীর্ঘদিন ধরে এক আলোচিত নাম লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরী। ১/১১ সময় তিনি সেনাবাহিনীর উচ্চ পদে ছিলেন এবং সেই উচ্চ পদ ব্যবহার করে তিনি এমন কিছু কর্মকাণ্ড করেছেন যার মধ্য দিয়ে তিনি নিজেকে ১/১১-র অন্যতম কুশীলব হিসেবে আবির্ভূত করেছেন। ১/১১-র যত জনকে নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি ভূমিকা রাখা পদ্মার অন্তরালে থেকে সেই ব্যক্তিটি সম্ভবত এই মাসুদ চৌধুরী। সেই সময়ের সব কিছুই যেন তিনি সামলাতেন। জেনারেল মইনিউর পেছনে অন্যতম ভিত ছিলেন তিনি, সেই তত্ত্বাবধায়ক সরকারের পেছনে মূল কারিগর ছিলেন তিনি। সব কিছুর পেছনে থেকে তিনি মূলত বিরাজনীতি করার একটা বৃহৎ চেষ্টা চালিয়ে গেছেন। তখনকার যে ফর্মুলা -2 সেটা খুব পপুলার হলেও কিন্তু আদতে সেটা ছিল -1, বিএনপিকে মাইনাস করে দেওয়া। আমরা দেখেছি খালেদা জিয়ার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে সবগুলো এই মাসুদ চৌধুরীর ইন্ধনে হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মামলা এবং তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কোমর ভেঙে দেওয়া সবকিছুই এই মাসুদ চৌধুরীর ইন্ধনে হয়েছিল। এবং তিনি সেই সময়ে নবম পদাতিক ডিভিশনের যে জিওসি ছিলেন এবং দুর্নীতি বিরোধী যে সমন্বয়ের যে প্রধান ছিলেন সেগুলোর পদ ব্যবহার করে এবং বিদেশিদের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান ব্যক্তি যে তিনি ছিলেন সেগুলো ব্যবহার করে তিনি বিএনপিকে জাস্ট খেয়ে দিয়েছেন এবং বিএনপিকে জাস্ট একটা রাজনীতি থেকে দূরে ঠেলার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। ১/১১-র পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কতদিন ক্ষমতায় ছিল আমরা দেখেছি এবং এই সময়ে বিএনপি কতটা নির্যাতনিত হয়েছে সেটাও আমরা দেখেছি। এই সব কিছুর পেছনে অন্যতম প্রধান কারিগর হিসাবে এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদ চৌধুরীকে চিহ্নিত করা হয়ে থাকে। হঠাৎ এই মাসুদ চৌধুরী গ্রেপ্তার হয়েছেন এবং তার গ্রেপ্তার কি বার্তা দিচ্ছে? এর মধ্য দিয়ে ১/১১-র আরো যারা কুশীলব রয়েছেন, জেনারেল মইনিউ আহমেদ, সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন, তারপর আরো যারা রাজনীতি এবং রাজনীতির অঙ্গনের বাইরে সরকারি আমলা কর্মকর্তা, তারা কারা কারা ধরা পড়তে যাচ্ছেন এই ঘটনার মধ্য দিয়ে। মাসুদ চৌধুরী যেহেতু গ্রেপ্তার হয়েছেন তাকে রিমান্ডে নেওয়া হবে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সরকারের ইন্টেনশনটা কি সেটাও একজন পুলিশ কর্মকর্তার বক্তব্যে আমি স্পষ্ট হয়েছি। এই মাসুদ চৌধুরীর গ্রেপ্তারের মধ্য দিয়ে আসলে সরকার কি চাচ্ছে এবং আসলে সরকার এই ১/১১-র ঘটনার বিচারই করতে চাচ্ছে সেসব নিয়েই আমি কথা বলবো। আগে আমরা একটু মাসুদ চৌধুরীর বিষয়ে একটু জেনে নিই। মাসুদ চৌধুরী এমপিও হয়েছিলেন এবং ১/১১ সরকারের পর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল এরপর আমরা দেখেছি তিনি অস্ট্রেলিয়াতে রাষ্ট্রদূত হয়েছেন। অস্ট্রেলিয়া খুবই গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক একটা কান্ট্রি বাংলাদেশের জন্য। সেই দেশের রাষ্ট্রদূত হওয়া খুবই গৌরবের এবং মাসুদ চৌধুরীকে কিন্তু সেখানেও পদায়ন করা হয়েছে। সেই মাসুদ চৌধুরী ১/১১-র সময় তখনকার তিনি নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন, পরবর্তীতে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হয়েছিলেন, সেটা আমরা জানি। ২০১৮ সালের নির্বাচনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভালের বিশেষ আগ্রহেতে ফেনী ৩ আসন থেকে তিনি জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দুবার রাতের ভোট এবং আমিডামিড নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন এবং সম্ভবত ১/১১-র তার যে কর্ম সেই কর্মের সর্বোচ্চ রিওয়ার্ড শেষ পর্যন্ত তিনি এমপি হয়ে সম্ভবত শেখ হাসিনা সরকার সেই মাসুল দিয়েছেন। ২০০৮ সালের ৪ নভেম্বর তিনি হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, অস্ট্রেলিয়াতে যান। ২০১১ সালের ২৯ জুন তার চাকরির মেয়াদ শেষ হলে পরবর্তীতে তার মেয়াদ বাড়ানো হয় এবং ২০১৪ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ তৎকালীন সময়ের সেই নিয়োগ পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে বাড়িয়েছে যাতে তাকে সেই সময় দেশে আসতে না হয় এবং প্রশ্নের মুখে না পড়তে হয় এবং তিনি অস্ট্রেলিয়াতেই ছিলেন। তার নাম ঘিরে ব্যাপক বিতর্ক রয়েছে। আমি যদি বলি ১/১১-র সময় দুর্নীতি দমন সংক্রান্ত যে জাতীয় সমন্বয় কমিটির হয়েছিল সেই কমিটির তিনি প্রধান ছিলেন এবং বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন, যোগাযোগ ছিল তার, বিদেশিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। আপনারা বলতে পারেন ১/১১-র সময় তো আওয়ামী লীগের উপরে নির্যাতন হয়েছে। আওয়ামী লীগের উপর নির্যাতন হলেও প্রথমে ২ দলকে জেলে ভরিয়ে একটা দলের সঙ্গে তো এই ১/১১ সরকারের সেটেলমেন্ট করতেই হইতো। সেই সেটেলমেন্টটা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে। তারপর আওয়ামী লীগ কিভাবে পার পেয়ে গেল? ১/১১-র সময়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা হয়েছিল। পরবর্তীতে সেগুলো কি আর টিকেছে? কোনোটাই টিকেনি। কিন্তু বেগম খালেদা জিয়া সেই মামলা কারাভোগ করেছেন, তারেক রহমান সেই মামলায় রিমান্ডে গিয়েছেন এবং আমরা দেখেছি তিনি দীর্ঘ সময় ধরে নির্বাসিত জীবন কাটিয়েছেন শুধুমাত্র ওই ১/১১-র কারণে।
এখন যদি বলি মাসুদ চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হলো এবং সরকার বসেছে 1 মাসের বেশি হলো, এতদিন কেন তাকে গ্রেপ্তার করেনি, অন্তর্বর্তীকালীন সরকার কেন তাকে গ্রেপ্তার করেনি? অন্তর্বর্তীকালীন সরকার আসলে এটাতে হাত দেয়নি, বিএনপি এটাকে ডিল করত এবং বিএনপির সঙ্গে সেনাবাহিনীর সেই সমঝোতা হয়েছে। সেই সমঝোতার মধ্য দিয়ে 1/11 সরকারের বিচারের দিকে তারা এগিয়ে যাচ্ছে। মাসুদ চৌধুরীকে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে 5টা মামলা রয়েছে, আগের মামলা। এর মধ্যে যে মানব পাচারের যে মামলা, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, পল্টন থানার সেই মামলা। ডিবি ইতিমধ্যেই তার রিমান্ড চেয়েছে। আমরা যদি ডিবির বক্তব্যটা দেখি, আমরা আসলে ইন্টেনশন বুঝে যাব যে আসলে এখানে এই মাসুদ চৌধুরীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার আসলে কি চাচ্ছে, 1/11 কুশীলবদেরকে নিয়ে সরকারের ভাবনা কি, সেটা আমরা বুঝে যাব। ডিবির ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যিনি প্রধান আছেন, ডিআইজি শফিকুল ইসলাম, তিনি বলছেন এই মাসুদ চৌধুরীর গ্রেপ্তার নিয়ে 1/11 পট পরিবর্তনের পর জরুরি অবস্থার মধ্য দিয়ে জেনারেল মাসুদ রাজনৈতিক নেতাদের নির্যাতনের মাস্টার মাইন্ড ছিলেন বলে ধারণা চালু আছে। সে বিষয়ে পুলিশ তদন্ত করবে কিনা তা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে শফিকুল ইসলাম অর্থাৎ ঢাকা মহানগর ডিবি প্রধান বলেন, আমরা যদি এটা পাই তদন্তে, আমরা তো অবশ্যই যথাযথ ব্যবস্থা নেব। মানে তিনি যদি 1/11 অন্যতম কুশীলব এবং রাজনৈতিক নেতাদেরকে নির্যাতনের মাস্টার মাইন্ড হয়ে থাকেন, অর্থাৎ বিশেষ করে বললে যদি বেগম জিয়া এবং তারেক রহমান এই দুজনকে নির্যাতনের বা এই দুজনকে দীর্ঘদিন জেলে ভরে রাখার যে চক তারা করেছিলেন, সেই চকের যদি মাস্টার মাইন্ড এই মাসুদ চৌধুরী হয়ে থাকেন, তাহলে তার রক্ষা নেই, তার রেহাই নেই। তার আশপাশে যারা ছিলেন তারাও বেরিয়ে আসবে। তিনি বলছেন অন্যায়কারী যেই হোক, অর্থাৎ ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান যিনি, তিনি বলছেন অন্যায়কারী যেই হোক পার পাবে না। তিনি বলেন এরকম যদি কোনো বিষয় আসে বা এরকম যদি কেউ থাকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বা যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নেওয়ার, এখনো যদি নেয় আমরা তাকে ওয়েলকাম জানাবো। অর্থাৎ কেউ যদি এখন তার বিরুদ্ধে ওই নির্যাতনের ঘটনায় মামলা করে এবং এটা নিয়ে পুলিশ তদন্ত চালাবে এবং মাসুদ চৌধুরী এটাতে নিশ্চিতভাবে ফেসে যাবে। সে 1/11 অন্যতম কুশীলব, একদম পর্দার আড়ালের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি, যে পেছন থেকে অনেক কলকাঠি নেড়েছিল। তিনি বলেন, এই ডিবি প্রধান বলেন, যে মামলা তদন্ত ভার তাদের হাতে থাকে সেই মামলার বিষয় তারা বিবেচনায় নিয়ে থাকেন। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে, ন্যায় বিচার নিশ্চিত করতে তারা এই কাজগুলো করবেন এবং তাদের এই বিষয়ে চেষ্টা অব্যাহত থাকে। এখন প্রশ্ন হইল, মাসুদ চৌধুরীর বিরুদ্ধে বিএনপির কেউ কি মামলা করবেন কিনা? অবশ্যই করবেন। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি মাসুদ চৌধুরীর বিরুদ্ধে 1/11 সময়কার ঘটনার জন্য মামলা হবে। সেগুলোর জন্য তিনি তদন্তের মুখোমুখি হবেন এবং তদন্ত করলে অনেক রাঘব বোয়াল ফেসে যাবেন, অনেকের নাম আসবে। 1/11 সময় যারা কুশীলব হিসাবে ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অনেক সম্পাদক, অনেক রাজনীতি করেন না এমন ব্যক্তি, আর্মির অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা, অবসরপ্রাপ্ত অনেক সরকারি কর্মকর্তা, আমলা, তারপরে বিশেষ করে জেনারেল মইনিউ এবং ফখরুদ্দিন, এই দুজন ফাঁসবেন। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই দুজনকেই বিচারের মুখোমুখি করার জন্যই এই মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মাসুদ চৌধুরীকে দিয়ে 1/11 ঘটনাগুলো বিএনপি আবারও বা এই সরকার আবারও দেশের মানুষের সামনে আনবে এবং এনে বোঝানোর চেষ্টা করবে যে একটা তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেশে কি কি করেছিল এবং একটা ফ্যাসিস্ট সরকারকে তারা কিভাবে ওয়েলকাম করে ক্ষমতায় বসিয়ে তারা বিদায় নিয়ে বিদেশে সুখী জীবন কাটাচ্ছে এবং সেই স্বৈরের শাসক শেখ হাসিনা শাসক কিভাবে দেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে। বিএনপি এই বিষয়গুলো নতুন করে মানুষের সামনে নিয়ে আসবে এবং এগুলো প্রতিদিনই মানুষকে ফলো আপ করবে। আমার কাছে তাই মনে হচ্ছে যে 1/11 ঘটনাগুলো বিএনপি সামনে আনবে এবং এর কুশীলবদেরকে বিএনপি দৌড়ের উপর রাখবে। বিএনপি বলতে আইনের মার প্যাচে বা এই সরকারের মধ্য দিয়ে দৌড়ের উপর রাখবে এবং এই যে মাসুদ চৌধুরীকে রিমান্ডে নেওয়া, তার থেকে অনেক তথ্য প্রমাণ নিয়ে আসা, যদিও তিনি একজন ধুরন্ধর সেনা কর্মকর্তা, তার থেকে কতটুকু তথ্য পাওয়া যাবে সেটা একটা বড় বিষয়। বা এমনও কিছু বলে দিতে পারেন যেটাতে আসলে রাজনৈতিক দলগুলো ফেসে যাইতে পারেন বা দলগুলোর অনেক বড় বড় নেতাও ফেসে যাইতে পারেন। এই ঘটনাগুলো কিন্তু আগামী কিছুদিন রাজনীতিতে ঘটবে এবং মাসুদ চৌধুরী গ্রেপ্তার খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয়, যার মধ্য দিয়ে বিএনপি একটা স্পষ্টত বার্তা দিচ্ছে আসলে তারা 1/11 ঘটনার বিচার করতে যাচ্ছে। নির্বাচনের আগে, বিশেষ করে লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরে আসার আগে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্লেষকদের অনেকের মধ্যে এমন একটি ধারণা কাজ করছিল যে
ওয়ান-11 সরকারের কুশীলবদের মধ্যে যারা সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকেই তারেক রহমানকে দেশে ফিরে আসতে দিবেন না, এমনকি তিনি যাতে কখনোই প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য তারা শেষ চেষ্টাটি চালিয়ে যাবেন। এই যে ধারণা, তা নিশ্চয়ই কিছুটা ভিত্তিও ছিল। কারণ আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওয়ান-11 সরকারের সময় যেভাবে অমানসিক নির্যাতন করা হয়েছে, তাতে ওই সেনা কর্মকর্তাদের মধ্যে একটি ভীতি কাজ করছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নিশ্চয়ই সেসব ঘটনার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করবেন। এই কথাগুলো নতুন করে বলার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের একটি বড় জায়গা দখল করেছিল সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের খবরটি। এবং পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে তারেক রহমানকে নির্যাতনের কারণে নয়, তার বিরুদ্ধে আরও 5টি মামলা রয়েছে, সেই মামলার অভিযোগের ভিত্তিতে জেনারেল মাসুদকে আটক করা হয়েছে। আমার কথা হচ্ছে, যদি তারেক রহমানের উপর অমানসিক নির্যাতনের অন্যতম হোতা হিসেবে জেনারেল মাসুদকে আটক করা হয়েও থাকে, তাতে নিশ্চয়ই কারোর আপত্তি থাকার কথা নয়। শুধু জেনারেল মাসুদ নয়, ওয়ান-11 সরকারের সময় যারা নানান ধরনের অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমার এই কন্টেন্টে মূলত আলোচনার বিষয়টি হচ্ছে, এই সাবেক সেনা কর্মকর্তাদের কেউ তো ভাবেননি যে কোনো এক সময় সত্যি সত্যি তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তা সে যে কারণেই হোক না কেন। ঠিক একইভাবে ডক্টর ইউনূস সরকারের যে জঙ্গি শাসন, সেই জঙ্গি শাসনের হোতা, নেপথ্যের নায়ক, সামনের নায়ক, কুশীলব, যাই বলি না কেন, তাদেরকেও কি অদূর কিংবা সুদূর ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে না? তার চেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যে বিষয়টা উত্থাপন করতে চাই তা হচ্ছে, হঠাৎ করে আমরা দেখলাম যে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের ঘটনায় অনেক বেশি উচ্ছ্বসিত ডক্টর ইউনূস সরকারের সাঙ্গপাঙ্গরা বা সরাসরি ডক্টর ইউনূসের সহযোগীরা। যেমন সেই সাঙ্গপাঙ্গ বা ডক্টর ইউনূসের সৈন্য সামন্তদের অনেকে এরই মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একেবারে সয়লাভ করে ফেলছেন, বিএনপির সরকারের বা তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূয়সী প্রশংসা করছেন। আসলে কেন, কারণ কি, মানে এর পেছনের মূল বিষয়গুলো কি, তারা কেন এত বেশি উচ্ছ্বসিত? কারণ তো নিশ্চয় রয়েছে। ইউনূস সরকারের সৈন্য সামন্তরা মনে করছে শুধু জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের ঘটনার পর থেকে নয়, নির্বাচনের পর থেকেই বিএনপি নেতাদের থেকে শুরু করে পরবর্তী যারা মন্ত্রী হলেন, যে ক্যাবিনেট গঠন করা হলো এবং বিএনপি সরকারের গত যে 1 মাসের বিভিন্ন ধরনের কার্যক্রম, একের পর এক নানান ধরনের ভূয়সী প্রশংসা করে যাচ্ছে। কারণ হচ্ছে বিএনপি সরকারের দয়া দাক্ষিণ্যে থাকা, মানে এক ধরনের তৈলমর্দন করা। কতভাবে তৈলমর্দন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন হতে পারেন, সেই প্রতিযোগিতায় তারা নেমেছেন। যেমন এর মধ্যে মব সন্ত্রাসের জনক, মব সন্ত্রাসের তুমুল সমর্থক শফিকুল আলম, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি জেনারেল মাসুদকে গ্রেপ্তারকে যথাযথ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং 1/11 ঘটনাকে অবৈধ ক্ষমতা দখল হিসেবে উল্লেখ করে এর মূল স্থপতিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। আরো বিশাল করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি কি বলেছেন একটু ছোট করে বলি। তিনি বলছেন যে মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার বর্তমান সরকারের একটা ভালো সূচনা। এবার তদন্ত শুরু করা হোক 1-11-এর আদ্যোপান্ত নিয়ে, এমনকি 2008-এর নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত। খেয়াল করুন, 2008-এর নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত। 1-11 হচ্ছে সব সর্বনাশের গোড়া। এই যে শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতা কর্মীদের উপর নির্যাতন, বিডিআর ম্যাসাকার, শাপলা ম্যাসাকার, নির্বাচন ব্যবস্থা ভ্যানিশ করে দেওয়া, জুলাই হত্যাকাণ্ড সহ হাসিনার সকল অপকর্মের লাইসেন্স এসেছে ওই 1-11 থেকে। কি চমৎকার কথা!
আহা, প্রথম কথা হচ্ছে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী তো দেশেই ছিলেন, ডক্টর ইউনূস সরকার কেন তাকে আটক করলো না? এমনকি জেনারেল মাসুদের বিরুদ্ধে সেটি ফেক হোক বা সত্যি সত্যি হোক, জুলাই গণহত্যা মামলা ছিল, তাকে কেন বহাল তবিয়াতে কারাগারের বাইরে রাখা হলো? এখন এসে বিএনপি সরকারের ভূয়সী প্রশংসা করছে যে ওয়ান রিভের সরকারের কুশলীদের বিচার শুরু হতে যাচ্ছে। এই জন্য কত বড় ভণ্ডামি এদের। এবং বলা হচ্ছে যে ওয়ান রিভের সরকারের সময় শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন। ডক্টর ইউনূস সরকারের সময় কি হয়েছে? অসংখ্য ফেক মামলায় হাজার হাজার নিরীহ সাধারণ মানুষকে যে কারাগারে রাখা হয়েছে মাসের পর মাস, মব সন্ত্রাসের প্রতিষ্ঠা করা হলো, দুর্নীতিতে সব ধরনের সীমা ছাড়িয়ে যাওয়া হলো, তার বিচারটা করবে কে? এবং অবশ্যই তো আমরা চাই যে ওয়ান রিভের সরকারের সময় যারা ক্ষমতার অপব্যবহার করেছে, সাবেক সেনা কর্মকর্তা হোক আর যারাই হোক, তারা যে দুর্নীতি করেছে, অসংখ্য সাধারণ মানুষকে হয়রানি করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক। একইভাবে যেমন আমরা চাই যে ডক্টর ইউনূস সরকারের সময় যা যা ঘটেছে মানুষের কল্যাণের বিপরীতে, তার সবকটি বিচার হোক। টাকা পাচার থেকে শুরু করে মব সন্ত্রাস, মুক্তিযুদ্ধের যেই ঐতিহাসিক স্মৃতিচিহ্নগুলো সেগুলো যে ধ্বংস করা হয়েছে, সব কিছুর বিষয়। মজার বিষয় হচ্ছে, খেয়াল করুন যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তার ফেসবুক স্ট্যাটাসের একটি জায়গায় লিখছেন, মনে রাখতে হবে ট্রমা আক্রান্ত জাতির সামনে আগানো এবং হিলিং এর জন্য দুইটি জিনিস দরকার। কি কি? বিচার এবং স্মৃতি সংরক্ষণ। স্মৃতি সংরক্ষণ বলতে বোঝাচ্ছি ইতিহাস সংরক্ষণ, সেটা মিউজিয়াম, ডকুমেন্টেশন, রিপোর্ট নানাভাবেই হতে পারে। তো বিচার এবং স্মৃতি সংরক্ষণের কাজ ঘটে যাওয়া মাত্র ওই অধ্যায় নিয়ে পড়ে না থেকে সামনের দিকে আগানোর সুযোগ তৈরি হয়। কিন্তু এই দুই কাজ অসমাপ্ত রেখে যদি চলো সব ভুলে যায় বলে সামনে আগায়, তাহলে এই বিপদ। খেয়াল করুন যে এদের চিন্তা ভাবনায় সব কিছুতে এখনো পর্যন্ত কত ধরনের নেতিবাচক সব বিষয় কাজ করছে। তার কারণ এই যে জুলাই স্মৃতি জাদুঘর হচ্ছে, কথিত একটি জুলাই স্মৃতি জাদুঘর, যেটির জন্য 111 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়ে আছে, যেটি কাজও প্রায় কমপ্লিট হওয়ার পথে। সেই স্মৃতি জাদুঘরের দায়িত্বে এখনো পর্যন্ত রয়েছেন এই যে সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। একেবারে অনৈতিকভাবে তিনি তার দায়িত্ব ধরে রেখেছেন। তিনি বলতে চাচ্ছেন যে এগুলো করতে হবে, এগুলো না করে উপায় নাই, কিসের মধ্যে কি পান্তা বাঁধে কি, সেই অবস্থা। আর যাই করো, আমি যে কাজটি করছি আমাকে সেটি করতে দাও, আর সেখান থেকে কমিশন, বাণিজ্য বা টাকা পয়সা সরানোর সুযোগটি দেওয়া হোক। এদের যে ম্যাটিকুলাস ডিজাইন, নানান ধরনের গভীর সব চিন্তা ভাবনা, আসলে তাদের সাথে পারার মতো লোক এই বাংলাদেশে খুব কম আছে। সর্বসাকুল্যে কথা হচ্ছে, মানুষ নিশ্চয়ই ধারণা করেনি যে ওয়ান রিভেন সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত যারা জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর মতন এখনো পর্যন্ত রয়েছেন, তাদেরকে কখনো বিচারের মুখোমুখি হতে হবে। আর এই যে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা থেকে শুরু করে তার সাঙ্গপাঙ্গদের অনেকেই যে এখন বড় বড় কথা বলছেন, তাদেরকেও যে কোনো এক সময়, হয়তো খুব শিগগির অথবা খানিকটা পরে, বিচারের মুখোমুখি হতে হবে, সে কথা তারা নিশ্চিতভাবে ভুলে যাচ্ছেন। ভালো থাকুন সবাই।